আজকে সিমটা ওপেন করতে অচেনা নাম্বার থেকে কে এসব মেসেজ দিচ্ছে। হৃদিতা নয়তো? কৌতূহলবশত সেই নাম্বারে কল দিলাম। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যখন হ্যালো শব্দটি আসলো তখন বুঝতে আর বাকি রইল না কে এটা। তারপর কথা না বলে দ্রুত লাইনটা কেটে দিলাম। এরপর ওপাশ থেকে অবিরাম কল আসতেই লাগলো। এক পর্যায়ে সিমটাই অফ করে রেখে দিলাম। এখন হয়তো হৃদিতার সামনে সত্যটা প্রকাশ হয়েছে, এর জন্য আমাকে খুঁজতেছে তার ভুলের ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আমি তো তাকে ক্ষমা করব না। গ্রামবাসীর সামনে আমাকে অনেক অপমান অপদস্থ করেছে, সেটা এত দ্রুত কিভাবে ভুলি? একটা সময় হৃদিতাকে অনেক ভালোবাসতাম, ওকে নিয়ে অনেক স্বপ্নও ছিল, কিন্তু বর্তমানে হৃদিতার প্রতি একটুও অনুভূতি জেগে নেই। সবগুলোকে মেরে ফেলেছি। যে কিনা অল্পতেই ভুল বুঝে, সত্য মিথ্যা বাছাই না করে ভুল বুঝে, তারা শতবার ক্ষমা চাইলেও আমার কাছ থেকে কখনো ক্ষমা পাবে না। সত্যটা জানার পর হয়তো হৃদিতা আমাকে পাগলের মতো খুঁজছে। আফসোস আমাকে পায়নি। আজ সত্যিই তাদের কর্মকাণ্ড দেখে অনেক খারাপ লাগছে। যাই হোক, হৃদিতা আমাকে যত যাই করুক না কেন তাকে কখনো ক্ষমা করব না। আর ভালোবাসার কথা জানতে চাচ্ছেন তো, সেটা সেদিনই শেষ। এখন নতুন করে হৃদিতার প্রতি কোনো অনুভূতি জন্ম নেয়নি, আর নিবেও না। এইভাবেই দিনকাল কাটতে লাগলো। কিন্তু কদিন ধরে লক্ষ্য করছি আরোহী আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়বে দেখে উঠে পড়ে লেগেছে। যতই তাকে এড়িয়ে চলি ততই পিছু লেগে থাকে। সেদিনের ঘটনা, ক্লাস শেষ করে জুবাইরের সঙ্গে কলেজের মাঠে আড্ডা দিচ্ছিলাম। আরোহী হুট করে সামনে এসে বলতে লাগলো, এই আপনার সমস্যাটা কি? যতই আমাকে দেখেন ততই এড়িয়ে চলে যান। আরোহীর কথার উত্তর না দিয়ে জুবাইরকে বললাম, চললাম রে, এখানে আর ভালো লাগছে না। এই বলে সেখান থেকে চলে আসতে যাব, তার আগেই আরোহী আমার পথ আটকিয়ে বলল, খুব ভাব হয়েছে তাই না? আমি কিছুটা রেগে বললাম, সামনে থেকে সরে যান। আরোহী বলল, এমন করছো কেন? বন্ধুত্বের সম্পর্ক তো করতে বলছি, এতে সমস্যা কি? আমি বললাম, সবার সঙ্গে বন্ধুত্ব করলেই যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে হবে তেমন তো কোনো কথা নেই। তাছাড়া আপনি আমার পিছনে এত উঠে পড়ে লেগেছেন কেন? আমি কি কোনো সেলিব্রিটি পারসন যে আমার সঙ্গে বন্ধুত্ব করতেই হবে? আরোহী বলল, আপনি তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন না? আমি বললাম না। আরোহী বলল, আপনি যদি রাজি না হন তাহলে কিন্তু লোকজনের হাতে গণপিটুনি খাওয়াবো। আমি কিছুটা হেসে বললাম, কেমনে? আরোহী বলল, দাঁড়ান দেখাচ্ছি। আরোহী চিৎকার মেরে বলতে লাগলো, কে কোথায় আছো? আমাকে এই বখাটের ছেলের হাত থেকে বাঁচাও। এই রে সেরেছে। আরোহী যেভাবে লোকজন ডাকতে লেগেছে, আমার তো হাড্ডি সব মার খাইয়ে এক করে ফেলবে। না, একটা ব্যবস্থা করতে হবে। আরোহী বলল, কে কোথায় আছো? আমাকে এই বখাটের হাত থেকে রক্ষা করো। আমি বললাম, প্লিজ থামুন, নয়তো লোকজন এসে গেলে মহাবিপদে পড়ে যাব। আরোহী আরো ফাজলামো করে বলতে লাগলো, রাজি না হলে বলতেই থাকবো। কেউ কোথায় আছো? জলদি এখানে আসো প্লিজ। আমি কিছুটা রেগে বললাম, থামতে বলছি কিন্তু। আরোহী বলল, না থামবো না। কে কোথায় আছো? কথাটা বলতে ঠাস করে আরোহীর গালে থাপ্পড় মেরে দিলাম। আরোহী আমার দিকে এক পলক তাকিয়ে ছোট বাচ্চাদের মতো কান্না করে বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন? আমি বললাম, সরি, আমি আসলে বুঝতে পারি নাই থাপ্পড়টা একটু জোরে লাগবে। আরোহী যেভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছে, একে কিভাবে চুপ করাবো? আরোহী কান্না করে বলল, আমি থানায় গিয়ে আপনার নামে মামলা করব, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। আমি কিছুটা ভয় পেয়ে বললাম, প্লিজ এসব মামলা টামলা কইরেন না, দরকার পড়লে আপনি আমাকেও থাপ্পড় মারতে পারেন। আরোহী বলল, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আপনাকে তো আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি বললাম, কি মুশকিল, আপনিই তো আমাকে রাগিয়ে দিলেন, নয়তো কি আর আপনাকে থাপ্পড়টা মারতাম? আরোহী বলল, আমি এখনই থানায় যাচ্ছি। আরোহী অভিনয় করে এসব বলাতে আমি একদম চুপসে গেছি। আরোহী আমার এই অবস্থার ভালোই মজা নিচ্ছে। আমি বললাম, এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরোহী কিছুটা ভাব দেখিয়ে বলল, কেন থানায়? আমি কিছুটা অনুরোধের সুরে বললাম, ইয়ে মানে এসব নিজেদের ফ্রেন্ডলি দুষ্ট মিষ্টি চড়থাপ্পড়ের জন্য কি থানায় যেতে হবে? দরকার পড়লে আপনিও আমাকে মারতে পারেন, তবুও এসব থানা পুলিশে যায়েন না। এইদিকে আরোহী এসব কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না, তবুও নিজের হাসি চেপে রেখে বলছে, আমি আপনার কোনো কথাই শুনছি না। জেলের ভাত যখন পেটে পড়বে তখন বুঝতে পারবেন। তাছাড়া পুলিশ মামু তো পিটুনি দেওয়ার জন্য আছেই, তখন বুঝবেন থাপ্পড় মারার কেমন শাস্তি। আমি বললাম, আমরা তো একই কলেজে পড়ি, সেই হিসাব অনুযায়ী আমরা ফ্রেন্ড, না হয় একটু ভুল করেই ফেলেছি, তাই বলে থানায় যাবেন? আচ্ছা ঠিক আছে চলুন, আমি আপনার সঙ্গে থানাতেই যাব, চাপে পড়লে যা হয় আর কি। আরোহী বলল, হ্যাঁ তাই চলুন। আরোহী এই বলে আমার হাতটি ধরে ফেললো। আমি বললাম, আপনি আমার হাত ধরলেন কেন? আরোহী বলল, থানায় যাবার আগেই যদি পালিয়ে যান। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলেন। তারপর আরোহীর সঙ্গে তালে তাল মিলিয়ে যেতে লাগলাম। আরোহী তো সত্যি সত্যি আমাকে থানায় নিয়ে যাচ্ছে, না একটা ব্যবস্থা করতে হবে। আমি বললাম, ইয়ে মানে আমরা কি সত্যি থানায় যাচ্ছি? আরোহী নিজের মধ্যে হাসি চেপে রেখে বলল, হ্যাঁ অবশ্যই। আমি বললাম, মানে আজকে না গেলে হয় না? আরোহী বলল, ও আচ্ছা, আপনি তাহলে আজকে যাবেন না, কালকে যাবেন? আমি বললাম, হ্যাঁ কালকেই যাব, এবার আমি আসি। তড়িঘড়ি করে চলে আসতে যাব। সামনে 2 পা ফেলতে আরোহী ফিক করে হেসে উঠল। এই মুহূর্তে আরোহী তো হাসার কথা না, তাহলে হাসছে কেন? বিষয়টি জানতে পেছন দিকে তাকাতেই আমি যেন বেকুব বনে গেলাম। এই মেয়ে তো দেখছি হাসতে হাসতে
গড়াগড়ি খাচ্ছে। আমি বললাম, এই আপনি হাসতেছেন কেন? আরোহী হেসে বলল, আপনি এত বোকা কেন? আমি বললাম, আমি আবার কি করলাম? আরোহী বলল, থানার কথা শুনে আপনি তো রীতিমতো ভালোই ভয় পেয়েছেন। আমি বললাম, ইয়ে মানে কই ভয় পাচ্ছি? আরোহী বলল, ভয় না পেলে তুতলিয়ে কখনো কথা বলতেন না। আমি আরোহীর কথায় চুপ হয়ে গেলাম। আরোহী বলল, থাক, আপনার নামে কোনো মামলা টামলা করব না। আমি অনেকটাই খুশি হয়ে বললাম, সত্যি বাঁচালেন আমাকে। আরোহী বলল, ওহ, তার মানে আপনি সত্যি থানা পুলিশে যেতে ভয় পান? আমি বললাম, বর্তমান যুগে থানা পুলিশ তো শুধু মেয়েদের কথাই শুনে। আপনি যদি একটু বানিয়ে পুলিশের কাছে আমার নামে নালিশ করতেন তাহলে তো আমার পিঠে 1000টা লাঠি চার্জ পড়তো। আরোহী হেসে বলল, সরি ফান করার জন্য, কিন্তু আপনাকে ভয় পাওয়ার অবস্থায় দেখতে ভালোই লাগছিল, এর জন্য অভিনয়টা ভালোভাবে করতে হলো। আমি বললাম, আপনি ভালোই অভিনয় করতে পারেন, আমি তো বিষয়টি সত্যি ভেবে নিয়েছিলাম। আরোহীর সঙ্গে এইভাবেই বন্ধুত্বটা হয়ে যায়, আপনি থেকে তুই সম্পর্কে রূপান্তরিত হলো। প্রথম আরোহী যে খারাপ আচরণ করতো এ দেখে ভেবেই নিয়েছিলাম ও হয়তো ভালো আচরণ করতেই জানে না। যখন বন্ধুত্বের সম্পর্ক হলো তখন বুঝতে পারলাম তার মাঝে ভালো রূপটাও আছে। আরোহীর সঙ্গে বন্ধুত্ব হয়ে একদিক থেকে ভালোই হয়েছে, কথা বলার মতো একটা মানুষ হয়েছে। আগে তো সেটাও ছিল না। গ্রাম থেকে ঢাকা শহরে কেন আসছি আরোহী একদিন জিজ্ঞেস করলো। আরোহী বলল, আচ্ছা তুই হুট করে ঢাকায় আসলি কেন? আমি বললাম, এতদিনে এটা জিজ্ঞেস করছিস? আরোহী বলল, হ্যাঁ, এখন বল কেন ঢাকায় এসেছিস? আমি বললাম, শুন তাহলে, আজ থেকে 1 বছর আগের ঘটনা। শুরু থেকে সবটা আরোহীকে বলে ফেললাম। সবটা শোনার পর আরোহী বলল, তোর জীবনে এত বড় একটা গল্প লুকিয়ে আছে, কখনো তো আমাকে এই কথাগুলো বলিসনি। আমি বললাম, অতীতের ঘটনাগুলো স্মরণ করলে খারাপ লাগা কাজ করে, খুব কষ্ট হয় আগের কথাগুলো ভাবলে। এর জন্য ঘটনাটি চেপে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা বারবার সামনে চলে আসে। কথাগুলো বলতেই চোখে পানি জমে গেল। আরোহী এই দেখে বলল, সরি, অতীতের কথাগুলো জানতে চেয়ে তোর কষ্টটা বাড়িয়ে দিলাম। আমি বললাম, সমস্যা নাই। আরোহী বলল, আচ্ছা চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। আমি আর আরোহী রেস্টুরেন্টে গিয়ে বসতেই পেছন দিক থেকে একজন বৃদ্ধ লোক বলে উঠল, বাবা কেমন আছো? বৃদ্ধ লোকটির দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি। ওনাকে চিনতে পারছি না দেখে বৃদ্ধ লোকটি বলল, বাবা আমাকে চিনতে পারছো না? আমি বললাম, সরি আঙ্কেল, মাফ করবেন, সত্যি আপনাকে চিনতে পারছি না। আঙ্কেল বললেন, 1 বছর আগে কিছু বকাটের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়েছিলে, মনে আছে? আমি বললাম, জি আঙ্কেল, এবার মনে পড়েছে। কেমন আছেন আপনি? আঙ্কেল বললেন, হ্যাঁ ভালো, সেদিন তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করেই বাসায় চলে গেছিলাম। বাসায় যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারায় অনুশোচনা কাজ করছিল। তারপরে আবার ফিরে আসছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। হতাশ হয়ে বাসায় ফিরে যেতে হয়েছে। আজ 1 বছর পর ভাগ্যক্রমে রেস্টুরেন্টে তোমার দেখা পেয়ে গেলাম। আমি বললাম, সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারি নাই আপনি আমাকে এতটা খুঁজেছেন, নয়তো আমি আপনার সঙ্গে দেখা করতে আসতাম। আঙ্কেল বললেন, না থাক, সেটা আর করতে হবে না। তো এখন কি করছো? আমি বললাম, পড়াশোনা করছি এবং তার পাশাপাশি পার্ট টাইম জব করছি, এই আর কি। আঙ্কেল বললেন, বাবা তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? আমি বললাম, আঙ্কেল অনুরোধের কথা বলছেন কেন? আপনি আমাকে আদেশ করতে পারেন, সেটা আমি অবশ্যই শুনবো। আঙ্কেল বললেন, বাবা আমার অফিসে অনেক শত্রু লেগে গিয়েছে, অফিসে বিশ্বাস করব তেমন কোনো পার্সনকে খুঁজে পাচ্ছি না। তুমি যদি রাজি থাকো তাহলে ভালো একটা পোস্টে তোমার জব দিতে পারবো, এতে তোমার লাইফটাও রঙিন হয়ে উঠবে। আঙ্কেলের কথা শুনে কিছু একটা ভাবতেই ওপাশ থেকে আরোহী বলে উঠল, আঙ্কেল আপনি টেনশন নিয়েন না, ও চাকরিটা পেলে অবশ্যই করবে, সেটা আমি গ্যারান্টি। আঙ্কেল বললেন, বাবা কি ভাবছো? আমি বললাম, না মানে আঙ্কেল, আমি যে পার্ট টাইম জব করছি এতে তো আমার ভালোই চলছে, অন্য কোনো চাকরি না করলেও হবে। আঙ্কেল বললেন, চাকরিটা করলে একে তো তোমার পক্ষে ভালো হবে, আমার দিক থেকেও বিশ্বাসযোগ্য একজনকে পেয়ে গেলাম, সেটা কিন্তু দুদিক থেকেই ভালো হবে। কথাটি একবার ভেবে দেখো। আঙ্কেল যে কথা বলছে তা ঠিকই বলছে, চাকরি হলে তো আমার লাইফটাকে সাজাতে পারবো। তাছাড়া আঙ্কেল যেহেতু নিজ ইচ্ছায় সুযোগটা দিচ্ছে, সেটা হাতছাড়া করা মানে বোকামি। এসব ভেবেই আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি যেহেতু চাকরির কথা বলছেন এতে আমার কোনো অমত নেই, তাছাড়া পড়ালেখা শেষ করে তো একটা চাকরির সন্ধান করতাম। আঙ্কেল বললেন, বাবা তুমি আমাকে সত্যিই বাঁচালে, তুমি হয়তো জানো না আমার কি পরিমাণ শত্রু লেগে আছে, সুযোগ পেলে ওরা আমাকে শেষ করে ফেলবে। আমি বললাম, আঙ্কেল আমি থাকতে আপনার কোনো টেনশন নেই, আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনাকে শত্রুমুক্ত করতে চেষ্টা করব। আঙ্কেল বললেন, বাবা এরকম ভরসা দেওয়ার মতোই একটা পার্সন দরকার ছিল, যাক অবশেষে তোমাকে পেয়ে গেলাম। আঙ্কেলের মাধ্যমে চাকরিটা পাওয়ায় কয়েক বছরের ব্যবধানে লাইফটা আমার একদম চেঞ্জ হয়ে গেল। এখন গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু পরিবার গড়তে পারিনি। মাঝে মধ্যে আঙ্কেলকে কৃতজ্ঞতার সুরে বলি, আঙ্কেল আপনি আমার পাশে ছায়ার মতো না দাঁড়ালে হয়তো এসব কিছুই করতে পারতাম না। তিনি আমার কথার প্রতি উত্তরে শুধু একটা কথা বলতো, আমি তেমন কিছুই করিনি, তোমার সাফল্যের পিছনে যে পরিশ্রমটা দিয়েছো সেটা হয়তো সবাই পারে না, দিনরাত সমানভাবেই কাজ করেছো, যার জন্য আজকে তুমি সফল ব্যক্তিদের মধ্যে একজন। আমি আরো দোয়া করি তোমার সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু করতে পারো। আঙ্কেল সবসময় শুধু আমাকে এ কথাটাই বলতো, তার সঙ্গে যদি ভাগ্যক্রমে দেখা না হতো তাহলে হয়তো আমার ভাগ্যের চাকাটা এভাবে খুলতোই না। এই ছিল 5 বছর আগের ঘটনা। এখন
এখন বর্তমানে আসা যাক। অফিসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছি, হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে লক্ষ্য করতেই আঙ্কেল নামে নাম্বারটি ভেসে উঠলো। তড়িঘড়ি করে রিসিভ করে বললাম হ্যালো। আঙ্কেল বললেন বাবা কি করছো? আমি বললাম আঙ্কেল অফিসে কাজ করছি। আঙ্কেল বললেন তোমার যত কাজই থাকুক না কেন, কাল কিন্তু আমার মেয়ের বিয়েতে তোমাকে আসতেই হবে। আমি বললাম হ্যাঁ আঙ্কেল, আমি অবশ্যই যাব। আঙ্কেল বললেন আচ্ছা ঠিক আছে, কাজ করো তাহলে। কাল যদি আমার মেয়ের বিয়েতে তোমাকে না দেখি তাহলে কিন্তু বাবা আমি অনেক মন খারাপ করব। আমি বললাম আঙ্কেল আপনি যেহেতু বলেছেন তো আমি অবশ্যই যাব। আঙ্কেল বললেন আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে এখন। আমি বললাম জি আচ্ছা, কালকে তো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, বিয়েতে গেলে মিটিং বাদ দিতে হবে। এইদিকে আঙ্কেলও অনেক রিকোয়েস্ট করে বলেছে যদি না যাই তো মন খারাপ করতে পারে। তাছাড়া এই লাইফটা তো আঙ্কেলের মাধ্যমে পেয়েছি। আজকে আমি এতটা ব্যস্ত সেটা একমাত্র আঙ্কেলের জন্যই। দরকার পড়লে মিটিং বাদ দিয়ে হলেও আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে। তারপর আঙ্কেলের মেয়ে মানে মিথিলার বিয়েতে যেতে হলো। বাড়িতে প্রবেশ করতেই লক্ষ্য করলাম এটা যেন একটা রাজপ্রাসাদ। ডেকোরেশন আর লাইটিং এ পুরো বাড়িটাই চাকচিক্য করে ফেলেছে। ডেকোরেশন দেখছিলাম, এর মধ্যে আঙ্কেল আমাকে দেখে বলে উঠলো বাবা এসেছো? আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আসবেই না। আমি বললাম আপনি আমাকে আসতে বলেছেন আর আমি আসবো না, এটা কি হয়? আঙ্কেল বলল এসে ভালোই করেছো। আমি বললাম আঙ্কেল একটা বিষয়ে প্রশংসা না করলেই নয়, আপনার ডেকোরেশনের লাইটিং কিন্তু পুরো বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। আঙ্কেল বললেন একটা মাত্র মেয়ে আমার, আগে থেকেই স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়েটা দিব, তাই আর কি স্বপ্নটা সত্যি করলাম। আমি বললাম তাহলে তো আপনার স্বপ্ন সত্যি হয়ে গেল। আঙ্কেল বললেন হ্যাঁ। কথা বলতেই আঙ্কেলের ফোনে ফোন আসাতে আঙ্কেল বলল বাবা তুমি বসো গিয়ে, আমার একটু ওইদিকে কাজ পড়ে গেল। আমি বললাম আচ্ছা আঙ্কেল সমস্যা নেই, আমি আছি। তারপর আঙ্কেল চলে গেল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠলো আরে দোস্ত কেমন আছিস? পেছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথাটি বলল। আমি একটু গম্ভীর সুরে বললাম ভালো। আমার কথার ধরন দেখে রাকিব বুঝতে পারলো তার সঙ্গে কথা বলার কোনো মুড নেই, তো সেখান থেকে চলে আসতে যাব এমন সময় রাকিবের স্ত্রী বলল ভাইয়া শুনেন। আমি বললাম বলেন। রাকিবের স্ত্রী বলল আপনি আমাদের দেখে এভাবে চলে যাচ্ছেন যেন আমাদেরকে চিনেনি না। আমি নিশ্চুপ হয়ে থাকলাম। রাকিব বলল দোস্ত সরি রে, তোকে সেদিন বাড়ি থেকে এভাবে তাড়ানোটা আমাদের ঠিক হয়নি। তুই যখন চলে গেলি আমি আর নীলা তখন বাসা থেকে বের হয়ে কিছু দূর তোকে খুঁজেছি, কিন্তু তোর দেখা পাইনি। সরি দোস্ত, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, মন খারাপ করে থাকিস না। রাকিব আমার হাতটি ধরে এই কথাটি বলল। আমি বললাম তোর মতো বন্ধু না থাকাই ভালো, এই বলে ওখান থেকে সরে গেলাম। রাকিব ও তার স্ত্রী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, ওরা হয়তো আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেনি। সোফায় গিয়ে বসে আনমনে ফেসবুকের নিউজ ফিড দেখছি, হঠাৎ হৃদিতার কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলাম। বিষয়টি দেখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। মঞ্চের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এ আমি কাকে দেখছি? এ তো সত্যি সত্যি হৃদিতা। হৃদিতার সঙ্গে আরো কয়েকটা মেয়ে তার গানের তালে তাল মিলাচ্ছে। এইদিকে হৃদিতার মা বাবা আঙ্কেলের সঙ্গে সোফায় বসে গল্প সল্প করছে। তার মানে হৃদিতার সঙ্গে আঙ্কেলের কোনো একটা সম্পর্ক জড়িত আছে। মাথাটা কেমন জানি ঘুরে গেল। তারা এখানে কি করছে? তাদের তো এখানে থাকার কথা না। না, এখানে আর থাকা যাবে না। আমাকে চিনে ফেলার আগেই আমাকে এখান থেকে সরে যেতে হবে। তাদের জন্যই আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে। আনমনে এসব ভেবে চলে আসতে যাব, দরজার কাছে যেতেই মিথিলা আমার সামনে দাঁড়িয়ে বলে উঠলো ভাইয়া কোথায় যাচ্ছেন? আমি বললাম মানে আমার একটা কাজ পড়ে গেছে, সেখানে আমাকে দ্রুত যেতে হবে। মিথিলা বলল দাঁড়ান আব্বুকে বলছি। আব্বুকে বললে তো আর যেতে পারবেন না। আমি বললাম এই না, বলো না প্লিজ। মিথিলা বলল আপু এই দেখো রনি ভাইয়া চলে যাচ্ছে। মিথিলার কথাটা আঙ্কেল শোনা মাত্রই তার সঙ্গে হৃদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল। তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব, তার আগেই হৃদিতার বাবা মা আমার পথ আটকিয়ে বলল বাবা তুমি এতদিন এখানে থাকছো অথচ আমরা কিছুই জানি না। হৃদিতার মা বলল বাবা আমাদের ভুল আমরা অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু আফসোস তোমার কাছে গিয়ে যখন ক্ষমা চাইবো ঠিক তখনই জানতে পারি তুমি গ্রাম ছেড়ে চলে আসছো। বাবা তুমি আমাদেরকে মাফ করে দাও প্লিজ, আমরা সত্যি অনেক অনুতপ্ত আর লজ্জিত। আমি তাদের কথার কোনো প্রতি উত্তর করলাম না। হৃদিতার বাবা অনুরোধের সুরে বলল দেখো বাবা আমি তোমার রাগটা বুঝতে পারছি, কিন্তু আমি তখন কি করতাম বলো? আমার জায়গায় যে কেউ হলে তারা একই কাজ করত। এখন অতীতের সবকিছু বলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। আমি বললাম আপনাদের কথা শেষ, এখন আমি আসি। এই বলে বাসার বাহিরে চলে আসছি। পেছন দিক থেকে হৃদিতা দৌড়ে আমার সামনে দাঁড়িয়ে অশ্রুভেজা চোখে বলল এতদিন এখানে ছিলে অথচ আমি যে দূর থেকে কতগুলো মেসেজ কল দিয়েছি সেগুলো কি একবারও দেখার চেষ্টা করনি? ভুল তো হতেই পারে, এই বলে সবাইকে ছেড়ে চলে আসতে হবে? হৃদিতা আমাকে জড়িয়ে ধরে এক নাগারে কথাগুলো বলে উঠল। তার কথার কোনো কর্ণপাত না করেই রেগে বলে উঠলাম আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে? হৃদিতা আমার রাগী চেহারাটা দেখা মাত্রই ভয় কিছু দূরে সরে গিয়ে মাথাটা নিমিষেই নিচু করে ফেললো। আমি বললাম একটা কথা ভালোভাবে শুনে রাখো, তুমি আর তোমার বাবা ভুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে আসবে না। ঘৃণা নামক শব্দে তোমার আর তোমার বাবার নামটা
খুব ভালো করেই লেখা আছে, সেটা চাইলেও মুছে ফেলা সম্ভব না।